হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেনের যে সিজন 2 এসেছে তার দুটো এপিসোড আমরা দেখেছি। আজকে আমরা 3 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তবে ভিডিও স্টার্ট হওয়ার পূর্বে যদি কোনো কমার্শিয়াল থাকে তুমি সেটা কাইন্ডলি ডিসক্রিপশনে গিয়ে ডুরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিউ যাই হোক, আমি র্যান্ডম অ্যানিমেশনকে এখন আর কমার্শিয়াল চ্যানেল হিসেবে ধরছি না। আমার কমার্শিয়াল চ্যানেল হিসেবে ধরছি র্যান্ডম ভিডিও চ্যানেল এবং সাবস্পোর্ট 20। তো এখানে ভিউ নিয়ে তোমরা টেনশন করো না। আমরা এই চ্যানেল রেগুলার কন্টিনিউ করার চেষ্টা করব। আমার শখের প্রয়োজনেই চেষ্টা করবো আর কি। মানে আমার নিজেরই অনেক অ্যানিমে বা অনেক সিরিজ সম্পর্কে জানার আগ্রহ থাকে, সেই হিসেবে আমিও জানবো, তোমাদেরও জানা হবে। তোমরা যে কজন আছে এই কজন থাকলে হবে। ভিউ নিয়ে তোমাদের অতটা কেয়ার করতে হবে না, টেনশনও করতে হবে না। তো যাই হোক, কোনো ব্রেক যদি থাকে আমি ব্রেক দিয়ে মূল ভিডিওতে চলে আসছি। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে এভিলাই জিজিকে পোজেস করে ফেলেছে, আর এরপর সে আত্মা দিয়ে বানানো একটা বলকে মোমোর দিকে মারে। তবে তখনই সামনে ওকারণ চলে আসে মোমোকে বাঁচাতে। তো এখানে ওকারণ এভিলাইয়ের আক্রমণকে আটকানোর চেষ্টা করছিল, তবে এভিলাইয়ের পাওয়ার অনেক বেশি ছিল, ওই ভূতের, এবং ওকারণ তার সাথে পারছিল না। তো এই কারণে ওকারণ মোমোকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, আর এভিলাই তখন করে কি ওর উপরে বল দিয়ে আক্রমণ করে। তো ওকারণ তখন সেই আক্রমণগুলো থেকে বাঁচার চেষ্টা করতে থাকে, আর মোমো এখানে তার পাওয়ার ইউজ করে ওকারণকে সাহায্য করে। তবে তারপরও এভিলাইয়ের সাথে তারা পারছিল না, আর এই কারণে তাদের এখন পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এরপর তারা পালাতে পালাতে উপরের দিকে চলে আসে, আর এরপর তারা উপরে নোটিস করে যে সুচিনোকো বা ইকিয়েচো কোনো একটা কিছু করার চেষ্টা করছে, মানে ওর পাছা বা এরকম কোনো একটা কিছু পেরিয়ে রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে কোনো একটা কিছু করবে। তো মোমো তখন জিজ্ঞাসা করে ওকারণ কি ব্যাপারে, আর ওকারণ তখন মনে করে যে সুচিনোকো তার শত্রুকে প্রথমে ইলেকট্রিক শক দেয় এবং তারপর পয়জন দিয়ে আগে দুর্বল করে, যেন সহজে তার সে শত্রু বা শিকারকে মারতে পারে, তারপর খেতে পারে। তো এই কারণে আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, তা না হলে আমরা সবাই জিন্দা ভোগামা হয়ে যাব। তো মোমো তখন বলে তা তো ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে বাইরে যাব কিভাবে? আমরা তো মাটির অনেক নিচে রয়েছি, উপরে যাওয়ার রাস্তা তো অনেক উপরে, কোনো সিস্টেমই নেই, আমরা কিভাবে এত উপরে যাব? আর এই কেঁচোর কি কোনো দুর্বলতা নেই? এই কেঁচোকে কি কোনোভাবে মারা যাবে না? আর তখনও করণ বলে হ্যাঁ, ম্যাগাজিনে আমি পড়েছিলাম যে সুচিনোকো বা কেঁচো অনেকটা ব্যাকটেরিয়ার মতো। ব্যাকটেরিয়ারা যেমন সূর্যের আলো সহ্য করতে পারে না, ঠিক একইভাবে সুচিনোকোরাও সূর্যের আলো সহ্য করতে পারে না। তো এ কারণে যে কোনো ভাবে আমাদের ওকে সূর্যের আলোতে নিয়ে যেতে হবে। তো মোমো তখন বলে কিন্তু এমনটা আমরা কিভাবে করব? আর আমরা জিজিকে রেখেও তো যেতে পারবো না। তো কারণ তখন বলে মোমো এক কাজ করি, আমি তোমাকে এখানে বেরিয়ে যেতে সাহায্য করব, তুমি চলে যাও। বাট মোমো বলে আমি একা যাবো না, আমি তোমাকে ছাড়া একা যাবো না। কি রোমান্টিক ভাই। বাট ওকারণ বলে দেখো, এখন তর্কাতর্কি করার সময় আমাদের নেই, আর যদি এমনিও তুমি উপরে একবার পৌঁছে যাও, কোনো না কোনো ভাবে আমাদের উপরে নিয়ে আসতে পারবে। মানে নর্মালি চিন্তা করো, উপরে যাওয়া মানে হচ্ছে মারা যাওয়া, কিন্তু এখানে উপরে যাওয়া মানে হচ্ছে বেঁচে যাওয়া। তো মোমো তখন বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি জিজিকে কিভাবে নিয়ে আসবে? ও তো আমাদের কোনো কথাই শুনছে না, ও তো কার্তিক মাসের কুত্তা হয়ে গেছে। ওকারণ তখন বলে মোমো আমাকে বিশ্বাস করো, আমি জিজিকে যে কোনো ভাবে নিয়ে আসবো, কিন্তু দয়া করে তুমি আগে বাইরে যাও। তো মোমো তখন ওকারণের কথায় রাজি হয়ে যায়, এবং এরপর ওকারণ টার্বো গ্রানিতে ট্রান্সফর্ম হয়। তো ওকারণ তখন মোমোকে একটা সোফার উপর বসিয়ে সেই সোফাকে লাথি মেরে মোমোকে এখান থেকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটাতে মোমো অনেক ভয় পাচ্ছিল, সে এমনটা করতে চাচ্ছিল না, আর তাছাড়া ওকারণের উপর ভরসা পাচ্ছিল না। তো ওকারণ কোনো কথা শোনেই না, সে ওই সোফাতে লাথি মারে এবং মোমোকে অনেক উপরের দিকে ছুঁড়ে মারে। আর মোমো তখন তার সাইকিক পাওয়ার ব্যবহার করে নিজেকে উপরের দিকে ঠেলা দেয়, কিন্তু শেষ পর্যন্ত ওই গর্ত পর্যন্ত পৌঁছাতে পারে না, আর এ কারণে সে আবারও নিচে পড়তে থাকে। আর মোমো তখন তার সাইকিক পাওয়ার ব্যবহার করে অল্পের জন্য সেই গর্তের বাইরের দেয়ালকে ধরে ফেলে। তো এই কারণে মোমো ফাইনালি এখান থেকে বেরিয়ে যেতে পারে। তো এটা দেখে ওকারণ অনেক খুশি হয়। তবে তখনই এখানে ইভিলাই চলে আসে, আর ওকারণও তখন ফাইট করার জন্য পুরো প্রস্তুত হয়ে যায়। আর এইদিকে মোমো সবাইকে সেই গর্ত থেকে বের করার জন্য দড়ির ব্যবস্থা করতে থাকে, বাট মোমো সেখানে কিছুই খুঁজে পাচ্ছিল না। তো এই কারণে মোমো করে কি, ঘরের পর্দাগুলোকে ছিঁড়ে সেগুলো দিয়ে একটা দড়ি বানাতে থাকে, আর এই দড়িটাকে সে গর্তের মধ্যে ফেলে, কিন্তু ফেলার পরে বুঝতে পারে যে এই দড়ি তো 2 হাত দড়ি, তো এত ছোট দড়ি কোনো কাজে আসবে না। তো মোমো এবার সুচিনোকে অন্য কিভাবে হারানো যায় সে চিন্তা করতে থাকে। আর তখনই ওর ছোটবেলায় জিজির বলা একটা কথা মনে পড়ে। কি মনে পড়ে এটা আমরা জানতে পারি না, কিন্তু মোমো
মোমো করে কি পুরো ঘরে আগুন জ্বালিয়ে দেয় এবং জোরে জোরে চিৎকার করে ফায়ার ট্রাক ডাকতে থাকে, আই মিন ফায়ার সার্ভিস। আর এইদিকে ইভিলাই ওকরণের সাথে ফুটবলই খেলছিল একরকম, তবে ম্যাচটা একতরফা ছিল কারণ ওকরণ শুধুমাত্র ডস করছিল। তো ওকরণ এখানে কোনো রকমে নিজেকে বাঁচাচ্ছিল। তবে তখন ইভিলাই করে কি ওকরণের কাছে আসে, হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল ফাইট করতে থাকে এবং ওকরণকে অনেক বাজেভাবে মারতে থাকে। আর তারপর সেই বল আর পাঞ্চ একসাথে করে ওকরণের অবস্থা খারাপ করে ফেলে। তবে তারপরেও ওকরণ কোনোভাবে নিজেকে সামলে নিচ্ছিল এবং বারবার পালানোর চেষ্টা করছিল। আর ইভিলাই তখন বলা শুরু করে, ইঁদুরের মতো এদিক ওদিক পালানো বন্ধ করো, তোমার কারণে আমার খুব বিরক্ত লাগছে। আমি তোমার সাথে সিরিয়াসলি গেম খেলতে চাই, আমি আমার বডির সকল পাওয়ার ব্যবহার করতে চাই, চেক করতে চাই। বাট তখনই সুজিনগর পয়জনের কারণে জিজির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর এ কারণে ইভিলাই এই ফাইটটিকে এখানেই শেষ করার কথা ভাবতে থাকে। আর তখন সেই বলটার সাহায্যে ওকরণকে একটা জায়গায় বন্দি করে ফেলে। তো এখানে ওকরণ সেই সকল লোকদের চিৎকার শুনতে পায় যাদেরকে কিতো ফ্যামিলিরা বলি করেছিল। তো ওকরণ অনেক চেষ্টা করে ওই খাঁচা টাইপের জায়গাটা থেকে বের হতে পারছিল না। আর ইভিলাইও তখন এটার মধ্যে ভেতরে আসে এবং ক্লোজ রেঞ্জ ফাইট করতে থাকে। তো এখানে ইভিলাই ওকরণকে অনেক বাজেভাবে মারতে থাকে এবং ইভিলাই ওকরণকে বলে, এটাতে অনেক মজা লাগছে তাই না, আর এরপর আমি ওই মেয়েটাকে মারবো, বুঝেছিস, ওকে অনেক টর্চার করে মারবো। কিন্তু এই কথা শুনে ওকরণ রেগে যায় এবং ইভিলাইয়ের মুখ ধরে ফেলে। আর সে ইভিলাইকে বলে, তুই অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস, কিছু কিছু জিনিস তোর কখনোই করা উচিত ছিল না। এর মধ্যে 3টা জিনিস তুই অলরেডি করে ফেলেছিস। প্রথমটা যেমন তুই মোমোকে আঘাত করেছিস, দ্বিতীয়টা তুই আমার বন্ধু জিজিকে পজেস করেছিস এবং আমার বন্ধু জিজি কোনোভাবেই মোমোকে আঘাত করতো না, কিন্তু তুই জিজিকে দিয়ে মোমোকে আঘাত করিয়েছিস। তো তুই আমার জিজি বন্ধুকে ফিরিয়ে দিবি। আর তারপর ইভিলাই আবারও ওকরণের উপর আক্রমণ করে, কিন্তু এইবার ওকরণ আক্রমণ থেকে বেঁচে যায় এবং সে নিচের দিকে ঝুঁকে ফুল স্পিডে ইভিলাইয়ের মুখে একটা পাঞ্চ মারে এবং এইবার ওকরণ তার সকল শক্তি ব্যবহার কথা ভাবছিল। আর সে তখন ইভিলাইয়ের উপর এত জোরে পাঞ্চ করে থাকতে যে ইভিলাই একেবারে মনে করে জিন্দাভো গামা হয়ে যায়। আর তারপর ওকরণ তো একটানা ইভিলাইকে পাঞ্চ মারতেই থাকে। আর এই কারণে ইভিলাই সেই খাঁচার মতো এরিয়াটা ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং দেয়ালের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপর ওকরণ বলে, তৃতীয় জিনিসটা হলো, তোর যে কাজটা করা মোটেও উচিত হয়নি সেটা হচ্ছে আমাকে রাগিয়ে দাও। কিন্তু এই কথা বলে ওকরণ অজ্ঞান হয়ে যায়। তো কিছুক্ষণ পর যখন ওকরণের জ্ঞান ফিরে আসে তখন সে চিন্তা করে, আমাকে তাড়াতাড়ি ওপরে যেতে হবে যাতে মোমো যখন সাহায্য করতে আসবে আমি তখন সেখানে থাকতে পারি, মানে যতটুকু উপরের কাছাকাছি যাওয়া যায়। তো কারণ জিজিকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট তখনই নিচ থেকে টার্বো গ্রানির আওয়াজ শোনা যায়। সিরিয়াসলি অনেকক্ষণ ধরে আসলে আমরা টার্বো গ্রানির কোনো আওয়াজ পাচ্ছিলাম না। তো কারণ তখন দেখতে পাই টার্বো গ্রানি এখনো সেই কেঁচো লিকুইডের মধ্যে ফেসে রয়েছে, যে কারণে সে বের হতে পারছিল না। তো টার্বো গ্রানি ভাবছিল সে হয়তো সারা জীবনের মতো এখানে আটকা পড়ে যাবে, বাট তখনই সেখানে ওকরণ চলে আসে। আর এই কারণে টার্বো গ্রানি খুশিতে কান্না করে দেয়, বলে, তুই আমার আসল নাতি। তো ও কারণ এই লিকুইড থেকে বাঁচার জন্য একটা ক্রাক দিয়ে ব্রিজ বানায় যাতে সে নিজে এই লিকুইডে ফেসে না যায়, কারণ এটা গ্লুর মতো, আঠার মতো। তো এরপর ওকরণ যখন টার্বো গ্রানির কাছে গিয়ে টানতে থাকে, টার্বো গ্রানি যখন বেরি হয়ে যায় তখন ওকরণ নিজেই করে কি টার্বো গ্রানি কিনে আরো ভালো মতো লিকুইডের মধ্যে পড়ে যায়। তো টার্বো গ্রানি তখন বলে, তুই শালা আসলে একটা গাধা, তুই এখানে কেন আমার পাওয়ার ব্যবহার করতেছিস না? তো ওকরণ তখন বলে, আরে নানি, আমি 2বার অলরেডি তোমার পাওয়ার ব্যবহার করে ফেলেছি, এই কারণে আমি তোমার পাওয়ারে ট্রান্সফর্ম হতে পারছি না। তো টার্বো রানি তখন বলে, তার মানে আমরা এখানে এখন মারা যাব, তাহলে সবাইকে আমাদের বিদায় দেওয়ার সময় চলে এসেছে। তো ও কারণ তখন ওপর দিকে তাকিয়ে বলতে থাকে, মোমো প্লিজ বাঁচাও। আর এইদিকে আমরা দেখতে পাই ওপরে ঘরের আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের লোকরা চলে এসেছে এবং ফায়ার ফাইটাররা এখানে আগুনকে নেভানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। আর পুলিশরা তখন মোমোকে জিজ্ঞাসা করে, আগুন কি তুমি লাগিয়েছো? মোমো বলে, হ্যাঁ আমি লাগিয়েছি। এবং এরপর পুলিশদের কিতো ফ্যামিলির ডার্ক ঘটনাগুলো বলতে থাকে, বাট পুলিশরা ওর কোনো কথাই শুনছিল না, বিশ্বাসও করে না, উল্টো মোমোকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলে। তবে মোমোর হাতে খুব বেশি সময় ছিল না, কারণ কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে এবং সূর্য ডুবার আগেই ওই কেঁচোকে বাইরে আনতে হবে। তো মোমো ফায়ার ফাইটারদেরকে মাটিতে অনেক বেশি পানি দিতে বলে, বাট ওর কথা কেউ শুনছিল না। কিন্তু হঠাৎ করে সেখানে ভূমিকম্প শুরু হয়, সবাই ভয় পেতে শুরু করে এবং আমরা দেখতে পাই সেই সুচিনকো আই মিন কেঁচো ঘর ভেঙে বাইরে চলে আসে। আর এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং এখান থেকে পালাতে শুরু করে। তবে ওপরে আসার পরে সূর্যের আলোর কারণে সুচিনকোর অনেক প্রবলেম হচ্ছিল, কারণ কেঁচোর শরীরে তো তোমার সূর্যের আলো থেকে বাঁচার মতো এরকম কোনো কিছু নেই, ওরা তো মাটির নিচের জন্য তৈরি হয়েছে। তো এবার আমরা জানতে পারি অ্যাকচুয়ালি যে মোমো কেন ঘরে আগুন লাগিয়েছিল। আর আমাদের মোমো আর জিজির ছোটবেলার একটা সিন দেখানো হয়। জিজি মোমোকে বলে, তুমি কি জানো কেঁচো মাঝে মাঝে মাটির উপরে কেন আসে? মোমো তখন বলে, না, এই সম্পর্কে আমি কিছু জানি না। জিজি তখন বলে, কেঁচো সাধারণত তার স্কিনের সাহায্যে নিঃশ্বাস নেয়, কিন্তু যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন মাটির নিচে তো একবারে পানি হয়ে যায়, এই কারণে কেঁচো শ্বাস নিতে পারে না, আর তাই তারা মাটির বাইরে চলে আসে। তবে মাটির বাইরে যদি হঠাৎ করে আবার রোদ পড়ে ওরা গরমেও থাকতে পারে না, তখন তাড়াতাড়ি মারা যায়। আর এটাকে মূলত কেঁচোর সুইসাইড বলা হয়ে থাকে এবং এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। আমরা যেহেতু গ্রামের সন্তান, কেঁচোর সাথে এরকম অভিজ্ঞতা আমার আছে এবং বৃষ্টির দিনে এমন বিশ্রী অভিজ্ঞতা আছে ভাই, মানে কেঁচোগুলো এমন ভাবে উঠতে একটা সময় ভাই দুয়ারের নামতে মনে করো ঘৃণা করতে দেখলে, এমনি তো গা ঘিন ঘিন করে। কিন্তু যদি তোমার বাড়ি খালি হাঁসের বাচ্চা থাকতো ভাই, তাহলে আর কোনো টেনশন নেই, হাঁসের বাচ্চা কেঁচো সব শেষ করে দেবে। তো যাই হোক, এই ফায়ার ফাইটাররা মূলত ঘরের মধ্যে অনেক পানি দিয়েছে, এই পানিটা নিচে চলে গিয়েছে, আর এই কারণে ওই কেঁচোর সাফোকেশন বা নিঃশ্বাস নিতে
পারছিল না, এই কারণে বাইরে চলে এসেছে। তবে বাইরের সূর্যের আলোর কারণে তার অনেক বেশি সমস্যা হচ্ছিল, আর এই কারণে সে নিজেকে একটা ভাঙা ঘরের পেছনে লুকিয়ে ফেলে, মানে যাতে দমও নিতে পারে, রোদও না লাগে। কিন্তু মোমো তখন তার সাইকিক পাওয়ার ইউজ করে ফায়ার ফাইটারদের একটা গাড়ি উঠিয়ে সেই ঘরটাকে ভেঙে দেয়, আর এই কারণে পুরো রোদটা পড়ে হচ্ছে সুচিনকো বা কেচের উপরে এবং সে পুড়ে মারা যেতে থাকে এবং কিছুক্ষণ পরে সে মাটিতে পড়ে মারা যায়। আর তারপর মোমো যখন ওটা চেক করতে যায় যে আসলে মারা গিয়েছে কিনা, তখনই হঠাৎ করে কেচো নড়ে ওঠে এবং মোমো প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তারপর ওই কেচো বা সুচিনকো বমি করে এবং পুরো কিতো ফ্যামিলি পেট থেকে বাইরে বেরিয়ে আসে এবং মোমো ওদের দেখে বিরক্ত হয়ে বলে, কি অদ্ভুত, তোমরা এখনো বেঁচে রয়েছো? তো তখন কিটো ফ্যামিলির হেড বলে, তোমার এত কিছু করার সাহস হলো কিভাবে? তুমি আমাদের সার্ফেন্ট গডকে এভাবে করে মারতে পারলে? মোমো তখন বলে, আরে শালি, তুই এখন এটার পক্ষে কথা বলছিস যেটা তোদের খেয়ে ফেলেছিল, এবং বলে, আমার কাছে ক্ষমা চা, তবে তোদের সাথে কথা বলার মতো, সময় নষ্ট করার মতো সময় আমার নেই, আমাকে ওকারুন আর বন্ধু জিজিকে বাঁচাতে হবে। বাট তখনই হঠাৎ করে ভূমিকম্প শুরু হয় এবং কিতো ফ্যামিলির হেড বলতে থাকে, আজ যা কিছু হবে তার জন্য তুই দায়ী, কারণ তুই এটা শুরু করেছিস। মোমো এই কথার অর্থ বুঝতে পারে না, আর আমরা দেখি পেছনে একটা অগ্নিগিরির বিস্ফোরণ ঘটে। তো এটা দেখে মোমো পুরো শকড হয়ে যায়, তাহলে কি এই কিতো ফ্যামিলির কথাই সত্য? মানে ওই যে আমরা জানি কিতো ফ্যামিলি বলি দেয় কিসের জন্য? যাতে ওই অগ্নিগিরি বিস্ফোরিত না হয়, বাকি সব মানুষ বাঁচতে পারে। তো এর মানে কিতো ফ্যামিলি কি ঠিক ছিল? তো যাই হোক, এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমরা একসাথে বেশ কয়েকটি এপিসোড আরো চালাবো, বেশ কয়েকটি সিরিজও চালাবো, তার মধ্যে ওয়ান পিস, নারুতো, অনেক কিছুই থাকবে। কিন্তু ইচ্ছে করে আমরা দেরি করছি কিসের জন্য? কারণ অনেকেই সেম কন্টেন্ট গুলো চালাচ্ছে। তো আমি যদি এখন শুরু করি তাহলে দেখা যাবে যে ওটার মধ্যে একটা এফেক্ট পড়তে পারে। তো আমি মূলত আসলে এই চ্যানেলে ওই ভিউয়ের জন্য বা অডিয়েন্সের জন্য মেনলি না, আমি এখন হচ্ছে আমার নিজেরই ওয়ান পিস এবং নারুতো সম্পর্কে মোটামুটি ধারণা দরকার। এর সাথে যে জনপ্রিয় অ্যানিমে রয়েছে, অ্যানিমে ক্যারেক্টার রয়েছে, সে সম্পর্কে ধারণা দরকার। কারণ তোমরা জানো যে আমার একটা শখ হয়েছে, আমি এইসব অ্যানিমে ক্যারেক্টার বা বিভিন্ন ক্যারেক্টার নিয়ে এই গান তৈরি করবো। এটা একটা প্যাশনেট ব্যাপার বলতে পারো। তো এই জন্য আমাকে এক্সপ্লেন করতে হবে। আর খুব শীঘ্রই আমরা নারুতো, ওয়ান পিস বা যা পারি আস্তে আস্তে যতদিন সম্ভব এই চ্যানেলে দিতে থাকবো। এছাড়াও আরো নতুন নতুন অনেক ধরনের আনকমন অ্যানিমে সিরিজ আসবে। তো কি বলবো, আর নিশ্চয়ই বুঝতে পারছো আমি আগের চেয়ে অনেক বেশি সুস্থ, তা না হলে এত কাজ কিভাবে করতে পারি? এর কারণও যথেষ্ট আছে। আমি আসলে ওয়ার্কআউট শুরু করেছি। ওয়ার্কআউট শুরু করার পরে কালকে আমি জাস্ট যেটা ফেস করলাম, আমি এত বেশি হার্ড ওয়ার্ক করে এসেছি, মানে জিমে হয়তো আমার বডি সিক্স প্যাক হয়নি। এটা তো ধরো 15 বছরে যে চর্বি জমেছে, এটা তো আর 15 দিনে যাবে না, মিনিমাম 2-3 বছরের ম্যাটার। কিন্তু আমার মানসিক কিছু প্রশান্তি এসেছে, প্লাস হচ্ছে কি আমার কালকে উইদাউট এনি মেডিসিন ঘুমও হয়েছে। খুব ভালো একটা ঘুম দিয়েছি। মানে তুমি যখন ওয়ার্কআউট করো তখন আসলে দুইটা জিনিস হয়, একটা ভিজিবল আর একটা ইনভিজিবল। ইনভিজিবল জিনিসটা হচ্ছে তোমার ভিতর ডায়াবেটিস, প্রেশার বা অন্যান্য কোলেস্ট্রল জাতীয় যে অসুখগুলো থাকে, প্লাস তোমার মানসিক একটা শান্তি বা একটা অরা দেয়। যে এনিমেতে যে দেখো না অরা, এক্সারসাইজ করলে, জিম করলে যখন মাসলগুলোতে, পেশিগুলোতে টান লাগে তখন একটা অরা দেয় ওরা। আর আরেকটা জিনিস হচ্ছে ভিজিবল, যেটা হচ্ছে তোমাকে দেখতেও সুন্দর লাগবে। তুমি তখন জিমে যখন যাবে, ভালো জিনিসগুলো খাবে, স্কিন সুন্দর হবে, চেহারা সুন্দর হবে, বডি সুন্দর হবে, মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, সবকিছু মিলে তুমি একটা ভালো টাইম পাবে। তো তোমরা যে যেখানেই থাকো তোমরা চেষ্টা করো দিনে আধা ঘন্টা হলে ওয়ার্কআউট করার জন্য, এবং আমি তোমাদেরকে কন্টিনিউয়াসলি মোটিভেট করার চেষ্টা করবো এই ব্যাপারে। অ্যাকচুয়ালি আমার জিমটা আরো 10 বছর আগে শুরু করা উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে অনেক, তাহলে হয়তো আমার লাইফটা এই পর্যায়ে এত ডিপ্রেসড অবস্থায় আসতোই না। যেমন দেখো, একটা চ্যানেল নষ্ট হয়ে যাচ্ছে আমার, র্যান্ডম অ্যানিমেশন, তারপর আমি কত কুল ভাবে কথা বলছি। এর কারণটা হচ্ছে এটা যে একটা মেন্টাল স্ট্রেংথ, অরা, এটা আসলে ফিজিক্যাল ফিটনেসের উপর নির্ভর করে। তোমার শরীরে যদি খনিজের ঘাটতি থাকে, ভিটামিনের ঘাটতি থাকে, অসুস্থ থাকে, সে কারণে কিন্তু তুমি অনেক সময় দেখা যায় ট্রেস নিতে পারো না, ট্রেসের জন্য ডিপ্রেসড হয়ে যাও। কিন্তু তুমি যখন সুস্থ, এই যে আমি জিমে যাবো, আমার যে সাথে যারা থাকবে ওরা আমাকে তো ওরা দিয়ে দেয় ভাই। আমার যে সাথে সঙ্গীগুলো, তোমার সঙ্গে যদি গাঁজাখোর হয় তাহলে তোমার জীবন শেষ, বাবাখোর হলে জীবন শেষ। বাট আমার সঙ্গীগুলো দেখো, আমি যাদের সাথে 3-4 ঘন্টা দিনে স্পেন্ড করছি, তারা সবাই মনে করে যে ওরা আলাপোলাপান, এবং ওদের ওরা আমি আরো বাড়াচ্ছি। আমরা রেগুলারলি সেখানে জিম করছি, টিকটক করছি, ভিডিও করছি, যা ইচ্ছা তাই করছি, মানে আমরা আমাদের টাইমটাকে ফুললি এনজয় করছি। এবং আমার যে পার্সোনাল ফেসবুক আইডি, আমার একেবারে পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রামেরও লিঙ্ক দিয়ে দিচ্ছি, টিকটক আইডিরও লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাতে আমাদের যে অরাগুলো বা আমরা যা করছি এটা সবাই দেখতে পারো তোমরা, এবং তোমরা ইন্সপায়ার হও। ইভেন আমার যখন জিমে যেতে মনে চায় এরকম হয়, তখন ওই ভিডিওগুলো দেখি, শরীরের ভিতরে একাই অরা চলে আসে ভাই। এবং আমার দৃঢ় বিশ্বাস এই অ্যানিমে চ্যানেল আমাকে ভাত খাওয়ানো বন্ধ করে দিক, মানে ওর কাছ থেকে হয়তো আমার রুটি রুজি হবে না, র্যান্ডম আছে বা স্যাভেজ আছে, তা না হলে একটা না একটা বিকল্প ব্যবস্থা আসবেই, কারণ আমার তো নিজস্ব একটা ক্রিয়েটিভিটি কিছু তো আছে মাথায়, ইনশাল্লাহ। তো তোমরা যে কয়জনে আছো তারা থেকো। আর সমস্যা হচ্ছে আমাদের এডিটরের খুব প্রবলেম হয়ে গিয়েছে, মানে আমাদের এডিটর গুলো সবই নতুন, পুরনো যারা ছিল কেউ নেই, সবগুলো এডিটরই স্লো। শুধুমাত্র একটা ছেলে আছে তুহিন, ও বাদে সবগুলো এডিটর স্লো। ওরা এক একটা এডিট করতে 2-3 দিন সময় লাগে। আমি যে চালাবো 2-3টা সিরিজ একসাথে সম্ভব হচ্ছে না। আর তাছাড়া একটা ভিডিও বানানো তো খরচ মিনিমাম 1,500 টাকা খরচ হয়। যদিও মনে করো হিন্দি থেকে জাস্ট বাংলায় ট্রান্সলেট করছি, শুধু ট্রান্সলেশন করছি, কিন্তু আমরা কিন্তু জেনুইন কন্টেন্টও ক্রিয়েট করি না, শুধু হিন্দি থেকে বাংলা সবাই এইভাবেই করে, বাংলাদেশে এক্সপ্লেন যারা করে এমনিই করে। তো তারপরেও অনেক খরচ হয়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ
সুস্থ থেকো এবং আমার জন্য খালি দোয়া করো। আমার চ্যানেলে ভিডিও দেখো বা না দেখো, দোয়া রেখো সবসময়। এবং আমার যে জিমের যে আমার নতুন যে আমার পার্টনারগুলো, ফ্রেন্ডগুলো, বয়স কম হোক ডাজেন্ট ম্যাটার, বাট সেম মেন্টালিটি যাতে, তারাই ফ্রেন্ড। আমাদের জিম গ্যাং এর জন্য তোমরা দোয়া করো। আল্লাহ হাফেজ।